প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইবিডিতে। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি আইসিটির নতুন একটি কোর্স নিয়ে। আশা করি এইচএসসি আইসিটি খুবই একটা কি বলবো যে বলতে পারি এটা আমরা হচ্ছে মরীচিকা বলতে পারি, যে দূর থেকে মনে হয় অনেক সহজ, কিন্তু আসলে প্রেক্ষাপট অনুযায়ী যদি যথেষ্ট প্র্যাকটিস না করি, যথেষ্ট যদি রিপিটেশনের মধ্যে দিয়ে না যাই, তাহলে কিন্তু সেটা কঠিন হয়ে যায়। তো আমি তোমাদের সাগর ভাইয়া আজকে ইবিডির পক্ষ থেকে যে অংশটুকু নিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়, সবার কাঙ্ক্ষিত অধ্যায়। তবে এই অধ্যায়টি শুরুর আগে আমি কিছু কথা বলে রাখি। এইচএসসি আইসিটি শুধু এইচএসসির জন্যই না, এই যে 3 নম্বর অধ্যায় নিয়ে আমরা যে স্টার্ট করবো আজকে, আমাদের আনুষ্ঠানিকভাবে যে কোর্স স্টার্ট করব, সেই জিনিসটুকু একটু গুরুত্ব দিয়ে তোমরা বিবেচনা করবা। এই কারণেই বিবেচনা করবা যে এটা একই সাথে অনার্স লেভেল জব সেক্টর মানে কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এখান থেকে খুবই সহজ একটা গাইডলাইন পাবা, যেখান দিয়ে তোমাদের বিগত সময়ের এইচএসসি ব্যতীত বিগত সময়ের পরীক্ষার জন্য সেটি উপকারে আসবে। তো আমরা আজকে স্টার্ট করব আমরা 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশ থেকে। ওকে, সো প্লিজ, আমরা সবাই মোটামুটি জানি যে আইসিটির 3 নম্বর অধ্যায়ে 2টা অংশ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। সো আইসিটির প্রথম অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। আমরা মোটামুটি সবাই জানি সেটাকে বলা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এই অধ্যায় থেকে আমাদের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হবে। তো আজকে ক্লাস আমি কি পড়াবো সেটার আগে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির বেসিক ফরম্যাটগুলো একটু সাজিয়ে নিই। ধরে নিই তোমরা এটা সম্পর্কে একদম বেসিক লেভেল থেকেই শুরু করছো। তো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির আগে আমরা একটু জানার চেষ্টা করব হোয়াট ইজ নাম্বার, মানে সংখ্যা কি। সংখ্যা বলতে আমরা মূলত কি জানি, বা আমরা যতটুকু জানি সেটুকু যথেষ্ট কিনা। ধরো ফর এক্সাম্পল 123, 12 কিংবা 1, ঠিক আছে। এখানে যে 3টি ফরম্যাট লেখা আছে, এই যে 3টা ফরম্যাট দেখতে পাচ্ছি, 123 দেখতে পাচ্ছি, 12 এবং 1 দেখতে পাচ্ছি। এই 3টির মধ্যে কোনটি সংখ্যা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবা যে এর মধ্যে কোনটি সংখ্যা বোঝানো হচ্ছে। তো আমি উত্তরটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে তোমরা, আমি যে সকল বিষয়ে প্রশ্ন করব তো তোমরা ভিডিওটা ওই পর্যায়ে পজ করে দিবা, পজ করে দিয়ে আবার পরবর্তী অংশ থেকে কমেন্ট করার পরে স্টার্ট করবা। সো এই 3টে অংশের মধ্যে 123, 12 এবং 1 এরা 3জনই সংখ্যা। শুধু তফাৎটা কোথায়? 123 সংখ্যাটিতে 3টি মৌলিক অঙ্ক বিদ্যমান, 12 সংখ্যাটিতে 2টি মৌলিক অঙ্ক বিদ্যমান এবং 1 সংখ্যাটিতে 1টি অঙ্ক বিদ্যমান। তাই সংখ্যার সংজ্ঞাকে, এই যে নাম্বার বা সংখ্যার সংজ্ঞাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এক বা একাধিক অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয়। আই রিপিট, সংখ্যাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এক অথবা একাধিক অঙ্ক দ্বারা কি গঠিত হয়? সংখ্যা গঠিত হয়। তাহলে একটি সংখ্যায় মৌলিক কিছু অঙ্ক বা প্রতীক দ্বারাই মূলত সংখ্যাটি তৈরি হয়। তবে সংখ্যা নিয়ে আমরা পূর্বে যতটুকু ধারণা পেয়েছি, ইন্টারমিডিয়েটে সে ধারণা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। কেন? যে আমরা ছোটকাল থেকে সংখ্যা ব্যবহার করে আসছি, কিন্তু আমরা সেই সংখ্যা পদ্ধতির নাম জানি না। আমি যদি তোমাদেরকে বলি যে বলো তো আমাদের সংখ্যা পদ্ধতির নাম কি, ঠিক আছে, অনেকেই হয়তো বা যারা ইন্টারমিডিয়েটে আইসিটি কোর্সটা কেবল শুরু করলো তাদের জন্য এটা উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। তো যারা এই কোর্সটির মধ্যে থাকবা তাদের আশা করি যে এই যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, ভুল হোক। আমাদের মৌলিক লক্ষ্য হচ্ছে কি, ভুল থেকে যেন আমরা শিখি। আমরা তো কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে কিন্তু আমরা এখানে আসতে পারিনি, আমরা শেখার জন্য এসেছি। তাই যতক্ষণ পর্যন্ত ভুল হবে, যতক্ষণ পর্যন্ত আমরা ঠেকবো, আমরা ভাববো যে আমরা সঠিক পথে এগোচ্ছি। যখন ভুল হওয়া কমে যাবে, প্র্যাকটিস কমে যাবে, তখনই বুঝতে হবে যে না, আমাদের চেষ্টাটা পর্যাপ্ত হচ্ছে না। সো প্লিজ, যে জিনিসটা আমি জানতে চাচ্ছি যে আমাদের সংখ্যা পদ্ধতির নাম কি বা তার বেস বা ভিত্তি বা কত। সো আমরা যেটুকু জানবো সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল, বা বাংলায় একে বলা হয় ডেসিমাল, বা একে বাংলায় বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু তোমরা একটু বিবেচনা করে দেখবা, আমরা আমাদের শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 1 to 10 কোনো পর্যায়ে কি শুনেছি বা শিখেছি যে আমাদের সংখ্যা পদ্ধতির নাম ডেসিমাল বা দশমিক? শিখে নাই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই যে আমরা যখন ছোটকাল থেকে এই পর্যন্ত শিখেছি, আমরা আমাদের একটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি, সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক। তো ধরো কোনো বাসায় একটি বাচ্চা আছে, তার নামটা থাকা গুরুত্বপূর্ণ না, তাকে যে কোনো নাম ধরেই কিন্তু তাকে অ্যাড্রেস করা যেতে পারে।
ঠিক আছে, তাকে যদি আমরা বাবু বলে ডাকি তাহলে সেই বাচ্চাটা কিন্তু রেসপন্স করবে। কিন্তু একটি বাসায় অনেকগুলো বাচ্চা আছে, তাহলে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম এবং পরিচয় থাকতে হবে, নয়তোবা আমরা কিন্তু কাউকে কারো থেকে আলাদা করতে পারবো না। সো এটাই হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটির ক্ষেত্রে। এখানে আমাদের নিজেদের সংখ্যা পদ্ধতি ব্যতীত অফিসিয়ালি আরো 3টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই প্রত্যেকের নাম, প্রত্যেকের বেস বা ভিত্তি এবং পরিচয় সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। সো জানার আগে আমরা একটি সংখ্যা সম্পর্কে জেনে নিলাম, কিন্তু সংখ্যা নিয়ে আরেকটি ভুল ধারণা রয়েছে। আমি প্রশ্নটা করছি, তোমরা উত্তর দিবা। আমি বললাম কি, যখন আমি প্রশ্ন করব তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করবা, তারপরে পরবর্তী অংশে যাবা। সো এখন আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে, যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? ঠিক আছে, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? এখানে অনেক স্টুডেন্টই ভুল উত্তর দিয়ে থাকে। সংখ্যা পদ্ধতিকে সবাই 4 প্রকার বলে অভিহিত করে থাকে, বাট সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, যেটা বর্তমানে আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে এটা ব্যবহার করব। আর সংখ্যার আবিষ্কারের আগে যে সকল সংখ্যা পদ্ধতি ছিল, যাদের স্থানীয় কোনো মান ছিল না, তাদেরকে বলা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক এক স্থানে এক এক ধরনের মান তারা ব্যবহার করতো, স্থানীয় মান ব্যবহার করতো, স্থান ভিত্তিকভাবে মানগুলো আলাদা হতো। আর পজিশনাল পুরো পৃথিবীতেই কিন্তু একই সিস্টেম বা একই নিয়ম অনুযায়ী চলে। সো সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার? প্রধানত হচ্ছে 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। তাহলে আশা করি এটা থেকে আমরা কেউ ভুল করব না। এবার যদি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তখন কিন্তু অ্যান্সার হবে 4 প্রকার। আমরা জেনে রাখবো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 4 প্রকার কি কি? একটি সংখ্যা পদ্ধতির নাম আমরা একটু আগেই জানলাম, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন প্রশ্ন হতে পারে, ডেসিমালের বেস বা ভিত্তি 10 কেন? ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10 কেন এখানে সর্বমোট 10টি মৌলিক অঙ্ক বিদ্যমান, 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো, আমরা ছোটকাল থেকে এই 10টি অঙ্কের বাইরে কিন্তু অন্য কোনো অঙ্ক দেখি নাই। দেখেছি কি? আমরা আমাদের ছোটকাল থেকে এই 10টি অঙ্কের বাইরে অন্য কোনো অঙ্ক দেখি নাই। যদি এরপরও 10 দেখে থাকি, 10 কিন্তু মৌলিক অঙ্ক না, এটি 2টি অঙ্কের সমন্বয়ে তৈরি, 1 এবং 0 সমন্বয়ে তৈরি। ঠিক আছে, 10 সংখ্যা হলেও এটা কিন্তু মৌলিক অঙ্ক না। ডেসিমালের বেস বা ভিত্তি 10 হবার কারণ এখানে সর্বমোট 10টি মৌলিক অঙ্ক বিদ্যমান রয়েছে, 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তো এইখান থেকে আমরা একটা ক অর্থাৎ জ্ঞানমূলকের উত্তর পেতে পারি, সেটা হচ্ছে বেস বা ভিত্তি কি। যদি প্রশ্ন আসে বেস বা ভিত্তি কি, তাহলে আমরা উত্তর দিব, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি মূলত নির্ধারিত হয়ে থাকে সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্কের ভিত্তিতে, মোট মৌলিক অঙ্ক বা প্রতীকের ভিত্তিতে। আই রিপিট, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি মূলত নির্ধারিত হয়ে থাকে সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্কের ভিত্তিতে। আশা করি এখান থেকে তোমরা বেস বা ভিত্তি সংখ্যাটা বুঝতে পারলা। কারো যদি এখান থেকে লিখতে ইচ্ছা করে, তাহলে এখান থেকে তোমরা সেই সংখ্যাটা পজ করে লিখেও নিতে পারবা। আবার যদিও তোমাদের কাছে একাডেমিক্যালি যখন পিডিএফ গুলো চলে যাবে, তখন সেটা তোমাদের কাজটাকে একটু সহজ করে দিবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে খাতায় তোলার থেকে মাথায় তোলা বেশি ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে কিন্তু আমরা খাতা নিয়ে যাব না, কি নিয়ে যাবো বলো তো? মাথা নিয়ে যাব। সো প্লিজ স্টার্ট করি নেক্সট পার্ট। ডেসিমাল সম্পর্কে জানলাম, এবার যেটা অংশ নিয়ে জানবো সেটা হচ্ছে কি, বাইনারি সংখ্যা পদ্ধতি। কি বলবো রে ভাই? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, অনেকে বলে এটা কম্পিউটারের সংখ্যা পদ্ধতি, বাট আমার দ্বিমত রয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মানে লাইট ফ্যান, ইলেকট্রিক্যাল যেগুলো সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর ইলেকট্রনিক্স কি, যেগুলো প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত ডিভাইস, যেমন এসি, টিভি, ফ্রিজ, ফোন, কম্পিউটার, এই সকল। তো যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আমরা যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে যে বাইনারি 0 বা 1 ব্যবহার করি, সেটাই বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 বা 1-এর সমন্বয়ে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয় তা বাইনারি। সো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন প্রশ্ন, কেন 2? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 হওয়ার কারণ এখানে সর্বমোট 2টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়। কতটি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়? 2টি, 0 এবং 1। আশা করি বুঝতে পেরেছি। সো ডেসিমাল হচ্ছে আমাদের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, এরপর আছে বাইনারি, যেটা হচ্ছে কাদের সংখ্যা পদ্ধতি? ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতি। বাট আমরা অনেক সময় ভুলবশত বলে থাকি যেটা কম্পিউটারের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। সো আশা করি এই ভুলটা আমাদের আর হবে না। এরপরে যে অংশটুকুতে যাব সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতি। সো অনেকে ডেসিমাল বা বাইনারি
কেন ব্যবহার করা হয় সেটা জানলেও বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জানে না যে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কেন ব্যবহার করি। সেটা কারণ হচ্ছে বড় বড় বাইনারি সংখ্যাকে ছোট্ট করে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। বড় বড় বাইনারি মান তো মনে রাখা বা ব্যবহার করা অসুবিধাজনক, তাই বড় বড় বাইনারিকে ছোট্ট করে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় অক্টাল, আর আরো ছোট করে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এরপরে যে দুইটা সংখ্যা পদ্ধতি আসে সেই দুইটা সংখ্যা পদ্ধতির নাম অক্টাল এবং পর্যায়ক্রমিকভাবে কি হেক্সা। পেন্টা মানে 5 আর হেক্সা মানে কত 6। হেক্সাডেসিমাল, ডেসিমাল মানে তো 10, তাই না? তো এই অক্টাল এবং হেক্সাডেসিমাল এই উভয় সংখ্যা পদ্ধতিরই বেস বা ভিত্তি রয়েছে। ঠিক আছে, বেস বা ভিত্তির সাথে আমরা আগে থেকেই পরিচিত, 9-10 এর জেনারেল ম্যাথে 4.1 অর্থাৎ সূচকে আমরা এটা পড়েছি। তো অক্টালের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8, কেননা এখানে সর্বমোট 8টি মৌলিক অঙ্ক রয়েছে, 0 1 2 3 4 5 6 7, তাই তো? সো এই 8টি মৌলিক অঙ্ক রয়েছে, 0 to 7 লিখলাম। এরপর আসে হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত 16। 16 কেন? এখানে সর্বমোট 16টি মৌলিক অঙ্ক থাকতে হবে। তো 16টি মৌলিক অঙ্ক আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা লিখছি 0 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি তো? এই যে 0 to 9 লিখলাম, এখানে সর্বমোট কিন্তু 10টা লিখেছি আমরা। 9 এর পরে আমরা যদি এরপরে লিখি, 9 এর পরে যদি আমরা 10 লিখি, তারপরে 11 12 13, ঠিক আছে 12, তারপর কত যদি আমরা 13 লিখি, তারপরে লিখছি 11 12 13 14 15, 13 14 15, আমি একটু গ্যাপ দিয়ে লিখছি কারণবশত। সো এইভাবে যদি লিখি তাহলে হবে না। কেন হবে না? হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, এখানে 16টি অঙ্ক থাকবে, এটা সত্য, বাট 16টি অঙ্ক হতে হবে মৌলিক। ঠিক আছে, তো এখানে 10 তো অঙ্ক না, এটা সংখ্যা, একাধিক অঙ্ক দ্বারা গঠিত হয়েছে এবং সে মৌলিকও না। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, তার মানে সেখানে 16টি অঙ্ক থাকতে হবে এবং 16টি মৌলিক। কিন্তু আমরা আমাদের জীবন দশায় 0 to 9 এর বাইরে অন্য কোনো মৌলিক অঙ্ক দেখেই নেই। তাহলে এখানে কি করবো আমরা? এই যে 10 ব্যবহার করেছি, এই 10-এর পরিবর্তে, এই যে 10 আমরা এখানে ব্যবহার করছি, এই 10-এর পরিবর্তে আমরা ব্যবহার করব, একটু প্লিজ আমি একটু কালার চেঞ্জ করে তোমাদেরকে বোঝাই, এই 10-এর পরিবর্তে ব্যবহার করব এ। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো, আমি একটু পেছনে আসি। এই যে হেক্সাডেসিমালের 10 11 12 13 14 15 ব্যবহার করছি, এটা কেউ মৌলিক না। 10-এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? 10-এর পরিবর্তে ব্যবহার করব এ, 11-এর পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই, 15-এর পরিবর্তে এফ। সো এই শেষের যে 6টি অঙ্ক, এই 6টি অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না, এদের পরিবর্তে এ বি সি ডি ই এফ প্রতীক ব্যবহার করা লাগবে। তাহলে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16, তার মানে এখানে সর্বমোট 16টি মৌলিক অঙ্ক থাকবে। 0 to 9 তো মৌলিক অঙ্ক, তারপরে বাকি 6টিকে মেজারমেন্ট করার জন্য আমরা এর জন্য 10, বি এর জন্য 11, সি এর জন্য 12, ডি এর জন্য 13, ই এর জন্য 14 এবং এফ এর জন্য 15 ব্যবহার করেছি। সো স্ক্রিন থেকে চোখ সরিয়ে উত্তর দাও তো আমাকে একটু, চট জলদি একটা উত্তর দিবা। সেই উত্তরটা হচ্ছে, বলো তো ডি এর মান কত হেক্সাডেসিমাল? ভিডিওটা পজ করে অ্যান্সার দাও, দেখো মিলেছে কিনা। ঠিক আছে, অনেকে হয়তো বা এক্সপেক্ট করতে পারে যে ডি এর ভ্যালু হয়তো বা 14, বাট খেয়াল করে দেখো ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 13। ঠিক আছে, কেন 13? কারণ এর শুরুটা হয়েছে কত থেকে? 10 থেকে শুরু হয়েছে। অনেকে মনে করে এই হচ্ছে 11 থেকে শুরু হয়েছে, সে মোতাবেকই হিসাব করে, কিন্তু এইভাবে যারা হিসাব করবা তারা ভুল করার চান্সটা অনেক বেশি। তো আশা করি এই জায়গাটুকুতে তোমরা সতর্ক থাকবা, এবং এবিসিডি ইএফ শুধু হেক্সাডেসিমালেই ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিছু এমসিকিউ নিয়ে, বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করি। ধরো কোথাও লেখা আছে 111, ঠিক আছে, এই সংখ্যাটা কি সংখ্যা পদ্ধতি? 111। এখন অনেকে মনে করতে পারে যে বাইনারিতে 0 আর 1 আছে, তাই এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি স্টার্ট হয়েছে, খেয়াল করে দেখি, প্রতিটা সংখ্যা পদ্ধতি স্টার্ট হয়েছে 0 থেকে, এবং প্রতিটা সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 কিন্তু আছে, আর কিছু থাকুক আর না থাকুক 0 আর 1 আছে। তাহলে খেয়াল করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 111 যে সংখ্যাগুলো লেখা হয়েছে সেগুলো কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি, একই সাথে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, একই সাথে অক্টাল সংখ্যা পদ্ধতি, একই সাথে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আশা করি শুধু 0 বা 1 দিয়ে
বা এইভাবেও লেখা থাকতে পারে 101, এভাবেও লেখা থাকতে পারে 101 সংখ্যাটা কি। তো অনেকেই চট করে ভুল করে বলে দিতে পারে এটা বাইনারি, ঠিক আছে। তো এটা বাইনারি না, এটা সবগুলো সংখ্যা পদ্ধতি হতে পারে, কেননা 0 বা 1 সব সংখ্যা পদ্ধতিতেই রয়েছে। আর ABCDEF রয়েছে মানে সেটা অবশ্যই নিঃসন্দেহে হেক্সাডেসিমাল, কেননা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে ABCDEF নাই। এবার আমরা একটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, বহুপদী উত্তর যেগুলো, ধরো 4, 6, ধরো 8, একটা সংখ্যা দেওয়া আছে 4, 6, 8। এই সংখ্যাটি কি কি সংখ্যা হতে পারে? রোমান 1-এ লেখা হয়েছে এটা ডেসিমাল হতে পারে কিনা, ঠিক আছে। রোমান 2-এ লেখা আছে সেটা অক্টাল হতে পারে কিনা, আর রোমান 3-এ লেখা আছে সেটা হেক্সাডেসিমাল হতে পারে কিনা, হেক্সা বা হেক্সাডেসিমাল হতে পারে কিনা, এমন কোনো কিছু লেখা আছে। তো এমন কোনো কনসেপ্ট লেখা আছে, এটা কি হতে পারে? তো আমরা বহুপদীর ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি একটা প্যাটার্নের সাথে অনেক অভ্যস্ত। সেই প্যাটার্নটা হচ্ছে বহুপদী যখন থাকে তখন এরকম ক নাম্বারে দেওয়া থাকে, ক 1 ও 2, তারপরে খ 1 ও 3, গ 2 ও 3, আর খ 1, 2 ও 3, 1, 2 ও 3, এভাবে দেওয়া থাকে। সো প্লিজ এরকম প্যাটার্নের সাথে আমরা সবাই কম বেশি অভ্যস্ত। সো এই যে প্যাটার্নটা আমরা ইউজ করি, তো খেয়াল করে দেখি 248, তো ডেসিমালে 248 আছে কিনা? ডেসিমালে 2 রয়েছে, ডেসিমালে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, 4ও রয়েছে, 8ও রয়েছে, তাহলে ডেসিমাল সঠিক। ওকে, এবার অক্টালে দেখি, অক্টালে 2 রয়েছে, 4 রয়েছে, কিন্তু 8 নাই, কিন্তু 8 কিন্তু নাই, তাহলে রোমান 2 ভুল। তো আমরা এই ধরনের প্যাটার্নে যখন ইউজ করবো তখন একটা জিনিস খেয়াল রাখবো, যদি কোনো কারণে একটি ভুল হয়, রোমান 2 ভুল, রোমান 2 কোথায় কোথায় ছিল? ক নাম্বারে ছিল, গ এ ছিল, ঘ এ ছিল, তাহলে রোমান 2 ভুল, তার মানে আমার রোমান 3 চেক করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট না, ফার্স্ট কনফিডেন্টলি এমসিকিউ অ্যান্সার করাটাই অধিক গুরুত্বপূর্ণ। তাহলে আমার 3 চেক করে, ফ্যাক্ট চেক করে সময় নষ্ট করার দরকার নেই, উত্তর সেক্ষেত্রে কি খ। আবার একইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, যে ধরো ফর এক্সাম্পল রোমান 1 ভুল, রোমান 1 ভুল হলে অটোমেটিক্যালি 3টা অপশন কেটে যাবে, সেক্ষেত্রে উত্তর হবে গ। আবার যদি খেয়াল করে দেখি যে রোমান 3 ভুল, রোমান 3 ভুল হলে অটোমেটিক্যালি 3টা অপশন কেটে যাচ্ছে, উত্তর হচ্ছে ক। তো এটা হয়তো আমরা সবাই মোটামুটি জানি, তো আমি একটু ধরিয়ে দিলাম, কারণ আমাদের এই জিনিসটা মাথায় অনেকের থাকে না। বহুপদীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুল উত্তরটা যদি আমরা সবার আগে বের করতে পারি, যদি এরকম প্যাটার্ন থাকে 1 2 1 3 2 3 1 2 3, তাহলে এভাবে অ্যান্সার করাটা সুবিধাজনক। ভুল উত্তর পেলেই, ভুল অপশন পেলেই সহজ হয়ে যায় সেটা, ঠিক আছে। সো আশা করি এই বেসিক সম্পর্কে, এই বেসিক যে আলোচনাটুকু সেটা তোমাদের নতুন একটা মাত্রা যোগ করবে তোমাদের ভাবনা অংশটুকুতে। এবার আমরা সরাসরি কনসেপ্ট রিলেটেড আলোচনায় চলে যাচ্ছি।